গতকালই পরিবার নিয়ে নতুন ফ্ল্যাটে এসে উঠেছে দু বোন। এখনও পুরোপুরিভাবে গোছগাছ করা হয়নি কিছুই। শুধু মায়ের জন্যই বরাদ্দকৃত ঘরটায় গুছিয়ে উঠতে পেরেছে দুজনে। আজ শুক্রবার। আজ আর বাজার করতে বের হয়নি অনুভা। অর্থিকা বাজারে যেতে নিষেধ করেছে তাকে। আজ অনেক দিন বাদে মেজাজটা বেশ ফুরফুরে অনুভার। মাথায় নেই কোনো চিন্তা, দেহে নেই ক্লান্তির ছাপ। এই মুহূর্তে বাবাকে খুব মনে পড়ছে তার। আচ্ছা, বাবা কেমন আছে কবরে? প্রশ্নটা মস্তিষ্কে হানা দিতেই মন ভার হয় অনুভার। চায়ের কাপ খালি হয়েছে অনেকক্ষণ হলো। বারান্দা থেকে উঠে ঘরে ফিরে এলো সে। আগের ফ্ল্যাটের তুলনায় নতুন ফ্ল্যাটটা বেশ বড় আর খোলামেলা। ঘরগুলো জুড়েও শুধু আলোর খেলা। সুফিয়া বিছানায় শুয়ে আছেন। আগের সেই তেজ এখন আর অবশিষ্ট নেই ওনার মধ্যে। স্বামীর মৃত্যুর পর প্রাণহীন নির্জীব হয়ে গেছেন ভদ্র মহিলা। কারোর সঙ্গে তেমন কথা বলে না আর। তাই মেঝেতে বসে খেলনা নিয়ে খেলছে। তার সঙ্গে পাল্লা দিয়ে মুখ দিয়ে আওড়াচ্ছে অস্পষ্ট কিছু শব্দ। অনুভা এসে বসল তার সম্মুখে। তাকে দেখতেই চঞ্চল হয়ে উঠল তাইম। হাতের খেলনা গাড়িটা এগিয়ে দিয়ে বলল। মুচকি হাসল অনুভা। খেলনা গাড়ি না নিয়ে নিজ কুলে বসালো তাইমকে। গাল দুটো আলতো করে টিপে দিয়ে বলল, মা না খালামণি বল। কথাটা কিছুতেই মনোপুত হলো না ছোট্ট তাইমের। গলা জড়িয়ে ধরে বলল, মা, আমা, মা। খিলখিলিয়ে হেসে উঠল অনুভা। তার হাসির শব্দে ভেতরের ঘর থেকে ছুটে এলো অর্থিকা। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে বোন আর ছেলেকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে শুধালো, কি হলো, এমনভাবে হাসছিস কেন অনু? বোনের প্রশ্নে যেন বেশ মজা পেল অনুভা। অধরে হাসি রেখেই জবাব দিল, তোর ছেড়ে একটু একটু করে হাঁটতে শিখে গেছে, কিন্তু এখন আমাকে মা বলে ডাকা ভোলেনি। আমি বললাম মা না খালামণি বল, কিন্তু ও কি বলে জানিস? ভ্রুদয় কুঞ্চিত হয় অর্থিকার। শুধায়, কি? সরাসরি উত্তর দেয় না অনুভা। প্রমাণ দেখাতে হবে। তাই ফের তাইমের পানে দৃষ্টি ফেলে শুধায়, আমি তোমার কি হই বাবাটা? প্রশ্নের বিপরীতে সঙ্গে সঙ্গে অবুঝ বাচ্চাটির থেকে উত্তর এলো, মা, মা। আবারও হেসে উঠল অনুভা। তাকে জড়িয়ে ধরল বুকের সঙ্গে। আজ আর রাগল না অর্থিকা। সেও হেসে দিল ছোট বোনের সঙ্গে। হাস্যজ্জ্বল মুখে বলল, কথাটা শেষ হতে না হতেই মেঝেতে রাখা মোবাইলটা বেজে উঠল। উকি দিয়ে স্ক্রিনে ভাসমান শ্রাবণ নাম দিয়ে সেভ করা নাম্বারটা দেখে মুচকি হাসল অর্থিকা। ঘরের দিকে যেতে যেতে বলল, ওই যে বিয়ের কথা বলতে না বলতেই বাচ্চার ভবিষ্যৎ বাপ কল দিয়ে দিল। কি টাইমিং রে বাপ্পা! বড় বোনের কথাটা শ্রবণালী ভেদ করে মস্তিষ্কে পৌঁছাতেই লজ্জায় ফর্সা গাল দুটোতে রক্তিম আভা ফুটে উঠল অনুভার। তাইমকে খেলনা দিয়ে মেঝেতে বসিয়ে রিসিভ করলো কল। সব সময়কার মতো আজও তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বিপরীত পাশ থেকে ভেসে এলো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। তোমার তো দিনে দিনে খুব অবনতি হচ্ছে নোভা। রুটিন মাফিক আজ তোমার বাজার করার কথা ছিল, কিন্তু তুমি বাজার করতে এলে না। এটা কি ঠিক করলে? এই তুমি কি এখন আমাকে তোমার বাজার করার কেয়ারটেকার বানাতে চাইছো নাকি? একসঙ্গে এতগুলো কথা শোনার পর হতভম্ব হয়ে গেল অনুভা। কিয়ত নীরব থেকে তার স্বরেই বলল, তুমি তো আমার বডিগার্ডদের পদ ছেড়ে আমার কেয়ারটেকার হতে চাইছো? মুচকি হাসল শ্রাবণ, কিন্তু তা প্রকাশ করল না। বরং পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে বলল, তুমি আমায় বডিগার্ড বলতে পারলে নোভা? তো কি বলবো, যেভাবে সারাক্ষণ আমার খবরাখবর রাখো তাতে তো আমার এমনটাই মনে হয়। জামাই না হয়েও জামাইয়ের মতো তোমায় আগলে রাখি, আর তুমি কি না আমার সম্পর্কে এমনটা ভাবলে? ছি। নিঃশব্দে হাসল অনুভা। এই যেন সেই পুরনো শ্রাবণ। সব কিছু বদলালেও এই ছেলেটার আচার ব্যবহার একটুও বদলায়নি। তার হাসি দেখতেই তাইমও হেসে উঠল। আদো আদো বলে ছুড়ল, মা, ম, আমা তাতে কেলু। পুরো কথাটাই স্পষ্ট শুনতে পেল শ্রাবণ। প্রশ্ন করল, বাচ্চাটা কে? তাইম? হুম। অর্থি আপু কি তোমার পাশেই?
না, আপু তার ঘরে। তাহলে মা বলে কাকে ডাকে? কাকে আবার? আমায় ডাকে। ললাটে ভাঁজ পড়ে শ্রাবণের। কয়েক সেকেন্ড নীরব থেকে কিছু একটা ভেবে উঠতেই হেসে উঠে বলে, বাহ নোভা, বিয়ের আগেই মা ডাক শোনা হয়ে গেছে তোমার। আমি তবে বাদ যাব কেন? দাঁড়াও, আমি বরং আমার ফটো পাঠাচ্ছি। ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে যায় অনুভার। সুধায়, কেন? তোমার ফটো দিয়ে আমি কি করব? কেন আবার? টাইমকে দেখিয়ে বাবা ডাক শেখাবে। পরের বার দেখা হলেই বাবা ডেকে আমার কোলে চলে আসবে ও। অন্যের বাচ্চার থেকে বাবা ডাক শোনার এত শখ কেন? পারলে নিজে একটা পয়দা করে নাও। কথাটা মনোপুত হলো শ্রাবণের। কণ্ঠে খেলে গেল দুষ্টুমি। বলল, এই জন্যই বলেছিলাম চলো বিয়ে করে নেই, তারপর না হয় বাচ্চা পয়দা করার কাজকর্ম শুরু করব। ছেলেটার এমন লাগামহীন কথায় থতমত খেয়ে গেল অনুভা। বেশ লজ্জাও পেল। দাঁতে দাঁত চেপে অসভ্য বলেই কেটে দিল কল। এতক্ষণে আটকে রাখা হাসিটা এবার বাহ্যিকভাবে প্রকাশ পেল শ্রাবণের। হাসতে হাসতে বিছানায় মোবাইল রেখে ঘর থেকে বের হলো সে। টেবিলে বসে চপিং বোর্ডে তরকারি কাটছেন শান্তা। মায়ের পাশের চেয়ারটায় এসে বসলো শ্রাবণ। ছেলেকে দেখতেই মুখ বাঁকালেন শান্তা। আফসোসের সুরে বলতে লাগলেন, কি কপাল আমার, যেই বয়সে ছেলের বউয়ের হাতে রান্না খাওয়ার কথা সেই বয়সে নিজে রান্না করে খেতে হচ্ছে। কি লাভ হলো দুটো ছেলের মা হয়ে? এর থেকে যদি মেয়ে হতো তাহলে অন্তত এতদিনে ডজন ডজন নাতি নাতনিদের সঙ্গে খেলতে পারতাম। মায়ের কথায় আড়ালে হাসল শ্রাবণ। তবে সামনাসামনি গম্ভীর কণ্ঠে বলল, আজ শুক্রবার, তোমরা চাইলে কিন্তু আজ আমার বিয়েটা দিয়ে দিলেই পারতে মা, তাহলে অন্তত তোমার দুঃখ কষ্ট ঘুচতো। হাত থেমে গেল শান্তার। পূর্ণ দৃষ্টিতে পুত্রের পানে তাকালেন। ডান ভ্রুটা উঁচিয়ে সন্দিহান কণ্ঠে শুধালেন, মেয়ে রাজি। ওপর নিচ মাথা নাড়ায় শ্রাবণ। তৎক্ষণাৎ চোখ মুখে উৎসুক একটা ভাব ফুটে উঠল শান্তার। আহ্লাদে কণ্ঠে পুনরায় শুধালেন, দেখতে কেমন? সুন্দর? কেন, সুন্দর না হলে বুঝি পুত্রবধূ হিসেবে মানবে না? তা হবে কেন? আমার ছেলের পছন্দের উপর আমার পুরোপুরি ভরসা আছে। সে আমার পছন্দের হবে এমন মেয়েকে কখনোই পছন্দ করতে পারে না। প্রত্যুত্তরে মুচকি হাসল শ্রাবণ। শান্তা বললেন, তোর বাবাকে গিয়ে বলি তবে? কি? এই যে তুই বিয়ে করবি, তোর কোনো চিন্তা নেই। যা ব্যবস্থা করার আমি আর তোর বাবা মিলে করব। দরকার পড়লে আজ রাতেই বউ নিয়ে বাড়ি ফিরব। এবারও চমৎকার হাসল শ্রাবণ। মাঝে তার বউ দেখার জন্য উদগ্রীব হয়ে আছে তা বেশ বুঝতে পারল। বলল, বাবাকে বলে দিয়েছি বিয়ে করলে পরের শুক্রবারই করব। মুখখানি মলিন হলো শান্তার। টেনে টেনে বললেন, আরও 7 দিন পর বাঁচবো? এ কয়দিন? বাঁচবে না কেন? নাতি নাতনি নিয়ে খেলতে হবে না? মুচকি হাসলেন শান্তা। বললেন, তা তো হবেই। দেখা যাক, এত বছর অপেক্ষা করেছি, আর 7 দিন অপেক্ষা করতে পারবো না? অবশ্যই পারবো। শীতকালে সন্ধেটা খুব দ্রুতই নেমে পড়ে। তবে এখন বিকেল। আসরের নামাজ পড়ে ছাদে এসেছে অর্থিকা। দুপুরে তাইমের কিছু কাপড় ছাদে দিয়ে গিয়েছিল শুকাতে। এখন সেগুলো নেওয়ার উদ্দেশ্যে এখানে আসা। কয়েকটা ফ্ল্যাটের মহিলারা এক পাশে বসে গল্প করছে, অন্য পাশে চলছে বাচ্চাদের হইচই। দ্রুত পদে কাপড়গুলো দড়ি থেকে নামিয়ে সিঁড়ি ভেঙে নিচে যাওয়ার পথেই পেছন থেকে কেউ ডেকে উঠল, অর্থিকা। সিঁড়ির মাঝখানেই থেমে দাঁড়ায় অর্থিকা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই ভ্রুদয় কুঞ্চিত হয়। দৃষ্টিগোচর হয় ছাদের দরজায় সম্মুখে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে অর্থিকার মনে হলো এই পুরুষটিকে সে চেনে। তার ভাবনার মধ্যেই এগিয়ে এলো লোকটি। বলল, অনেকগুলো বছর বাদে দেখা হলো আমাদের, তাই না? সৌজন্য হাসলো অর্থিকা। বলল, তা তুমি এখানে? ছাদ তো চোখে পড়লো না। এখানেই থাকো নাকি? উপর নিচ মাথা নাড়ায় ফায়াজ। প্রশ্ন করে, তোমার এই নতুন ভাড়াটিয়া, তাই না? হ্যাঁ। কথার প্রসঙ্গেই প্রশ্ন ছুড়ে ফায়াজ। শুনেছিলাম বিয়ে করে নিয়েছিলে। তার ছেলে মেয়ে কয়জন? একটাই ছেলে। তা একদিন এসো না। এই বিল্ডিংয়েই তো থাকছি, তার উপর পরিচিত। এখন তো আবার প্রতিবেশীও হয়ে গেলাম।
প্রত্যুত্তরে মৃদু হাসল ফায়াজ। অর্থিকা তারা দেখিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, চায়ের দাওয়াত রইল কিন্তু। গ্রহণ করলাম তোমার দাওয়াত। ঘাড় ঘুরিয়ে হেসে নিচে নেমে গেল অর্থিকা। ফায়াজ এখনও সেদিকের পানেই তাকিয়ে আছে। বিড়বিড় করে বলল, গ্রহণ করলাম তোমার দাওয়াত। নিয়তি যখন আবারও দুজনকে সম্মুখে দাঁড়িয়ে করিয়ে দিল, তখন আমারও তো দেখা উচিত। তার কপাল স্রষ্টা তোমায় লিখে দিয়েছিলেন। কাপড় নিয়ে ভেতরে এসে দরজা লাগালো অর্থিকা। সোফার ওপর কাপড়গুলো রেখে ডেকে আনলো অনুভাকে। তারপর দুজনে মিলে আবারও শুরু করলো ঘর গোছানো। আজকের মধ্যেই সব কমপ্লিট করতে হবে। কাল থেকে যে অফিস শুরু। অর্থিকাও তো চাকরিতে জয়েন করেছে মাসখানেক হবে। একটি রাত কেটে নতুন আরেকটি দিনের সূচনা ঘটল। তানিম বাড়িতে নেই। রোজকার রুটিন মাফিক অফিসে সে। পল্লবী ভবনে শোনা যাচ্ছে একজন নারী কণ্ঠস্বরের চেঁচামেচি। রোজিনাকে বিভিন্ন কাজের নির্দেশ দিচ্ছেন তিনি। কাজগুলো মনোপুত না হওয়ায় খানিক বাদে বাদে বিরক্ত হয়ে বলছেন, এটা এভাবে করছিস কেন? এভাবে হবে না, ওভাবে কর। রোজিনা মেয়েটা পড়েছে মহা ঝামেলায়। মালকিনের কথা মতো বারবার কাজের ধরন বদলাচ্ছে সে। আজিজুল হক এসে উপস্থিত হলেন স্ত্রীর সম্মুখে। বললেন, এভাবে না বলে কয়ে হুটহাট মেয়ে দেখতে যাওয়াটা কি ঠিক হবে? ওনাদের তো আগে জানানো উচিত, তাই না? স্বামীর কথাটা পছন্দ হলো না আফসানার। বললেন, কাকে জানাবে? ছেলে তো বললই মেয়ের পরিবারের সম্পর্কে। আমরা যাব, ওর মায়ের সঙ্গে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসব। মন সায় দিল না আজিজুল হকের। আমতা আমতা করে বললেন, কিন্তু কোনো কিন্তু নয়, ছেলেটা নিজ থেকে এসে বিয়ে করতে চাইছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেওয়া উচিত। পরে আবার মত বদলে গেলে। স্ত্রীর কথায় সম্মতি জ্ঞাপন করলেন আজিজুল হক। আজকে তানিমের মেজাজটা খুব ফুরফুরে। এই ফুরফুরে মেজাজ নিয়েই দুটো মিটিং শেষ করে নিজ চেয়ারে এসে বসে আছে সে। সিসি ক্যামেরায় দৃষ্টি স্থির রেখে মুচকি হাসল। তারপর আবারও সরিয়ে নিল নিজ দৃষ্টি। টেবিলের উপর রাখা বেলটা বাজতেই ছুটে এলেন আজগর। কিছু জিজ্ঞেস করার আগেই তার উদ্দেশ্যে তানিম বলে উঠল, মিস অনুভাকে পাঠিয়ে দিন। উপর নিচ মাথা নাড়িয়ে বেরিয়ে যায় আজগর। অনুভার টেবিলের সামনে এসে আহত স্বরে প্রশ্ন করে। মনোযোগ সহকারে কাজ করছিল অনুভা। আজগরের কথায় ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে তাকায়। সুধায়, আমি আবার কি করলাম? দীর্ঘশ্বাস ফেলে তানিমের কেবিনের পানে পা বাড়ায় অনুভা। ভেতরে প্রবেশ করে অনুমতি নিয়ে চোখে মুখে গাম্ভীর্য ফুটিয়ে তানিম প্রশ্ন ছুড়ে, যেই কাজগুলো দিয়েছিলাম তা কি কমপ্লিট হয়েছে? পুরোপুরি শেষ হয়নি স্যার, আর আধ ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, কাজটা শেষ হলেই আজগরকে দিয়ে আমায় পাঠিয়ে দিবেন। ওকে স্যার। এরপর তো আপনার আর কোনো কাজ নেই সম্ভবত, তাই চাইলে আপনি যেতে পারেন, আপনার ছুটি। চমকায় অনুভা। কথাটা যেন বিশ্বাস হলো না, তাই ফের শোধায়, জি স্যার, ছুটি। হ্যাঁ, কেন, কোনো আপত্তি আছে? না স্যার, ধন্যবাদ আপনাকে। বলে সেখান থেকে নিজ ডেস্কে চলে এলো অনুভা। তার হাস্যজ্জ্বল মুখখানা দেখতেই তানিমের গম্ভীর মুখখানাতেও ফুটে উঠল হাসির রেখা। পাশের ফ্ল্যাটের পৌর ভাড়াটিয়ার সঙ্গে কথা বলে নতুন একজন আয়া ঠিক করেছে অর্থিকা। বাড়িতে এখন সুফিয়া, তাইম এবং সেই নতুন আয়া মাজেদা। কলিং বেল বাজার শব্দে কানে আসতে আসতেই ওড়নায় হাত মুছতে মুছতে দরজা খুলে দিল মাজেদা। অনুভা অফিসে যাওয়ার আগে কড়াকড়িভাবে বলে দিয়ে গেছে, আমি কিংবা আপু ব্যতীত অন্য কেউ এলে কিন্তু একদম দরজা খুলবে না, আর ভেতরেও ঢুকতে দেবে না, ঠিক আছে? দরজার সামনে দাঁড়ানো তিনজন অপরিচিত মানুষ দেখে ভ্রু যুগল কুচকে নিল মাজেদা। কর্কশ কণ্ঠে বলল, আপারা বাড়িত নাই, আইতে আইতে রাইত হইব, কোনো দরকার হইলে তখন আইন। আফসানা মৃদু হেসে কোমল গলায় বললেন, তোমার আপাদের মাও কি বাড়িতে নেই? খালার কথা কইতাছেন? না বুঝেও মাথা নাড়লেন আফসানা। মাজেদার চোখে মুখে সন্দেহের ছাপ। প্রশ্ন করল,
আপনারা কি লাগেন চাষি? কিছু হয়নি, তবে তুমি আমাদের ভেতরে প্রবেশ করতে দিয়ে ওনাকে ডেকে দিলে ভালো একটা সম্পর্ক হতে পারে। কথাটার অর্থ খুব ভালো করেই বুঝতে পারল মাজেদা। হেসে বলল, আপনারা ঘটক সুডু আপার লাইকা সম্বন্ধ আনছেন? মেয়েটা চালাক চতুর, যা খুব ভালো করেই টের পেলেন আফসানা। ওপর নিচ মাথা নাড়ালেন। তৎক্ষণাৎ দরজা ছেড়ে ভেতরে হাঁটা ধরল মাজেদা। ড্রয়িং রুমে সোফা দেখিয়ে বলল, আপনারা বসেন, আমি খালারে ডাইক্কা আনি। আজিজুল হক আর আফসানা বসলেন সোফায়। সাথে আসা ড্রাইভার ছেলেটা মিষ্টির প্যাকেটগুলো সেন্টার টেবিলের উপর রেখে চলে গেল গাড়ির কাছে। তাইমকে নিজের পাশে ঘুম পাড়িয়ে রেখে নিজেও চোখ বন্ধ করে আছেন সুফিয়া। ভেতরে প্রবেশ করলো মাজেদা। নিজ স্বরে বলল, খালা ঘুমাইয়া গেছেন নাকি? সুফিয়া চোখ মেলে তাকালেন, বললেন, না ঘুমায়নি, কিছু বলবে? খালা, সুডু আপার লাইকা সম্বন্ধ হয়েছে। কথাটা শুনতে টনক নড়ে উঠল সুফিয়ার। কিছুটা সময় নিয়ে শোয়া থেকে উঠে বসলেন। প্রশ্ন করলেন, অনুর জন্য সম্বন্ধ এসেছে? খালা, তাড়াতাড়ি চলেন, হেরা বসার ঘরে বসে আছে। বড় আশ্চর্য হলেন সুফিয়া। এখানকার কাউকেই তো চেনেন না ওনারা। সেখানে মেয়ের জন্য সম্বন্ধ কোত্থেকে এলো, কে নিয়ে এলো? এসব ভাবতে ভাবতে ব্যথাযুক্ত পা নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। পরনের শাড়ি ঠিক করে ঘোমটা টেনে বাহিরে যাওয়ার জন্য উদ্যত হলেন। মাজেদাকে বলে গেলেন, তাদের জন্য চা বিস্কিটের ব্যবস্থা করো। মাজেদা মাথা নাড়ালো। তার আগে কল দিল অর্থিকার নাম্বারে। কথাটা তো দু বোনের একজনকে জানাতে হবে নাকি? যার জন্য সম্বন্ধ এসেছে তাকে জানানো উচিত হবে না। তাই বড় বোনকে কল বসালো মাজেদা। সুফিয়া সালাম জানিয়ে তাদের সম্মুখে বসলেন। আজিজুল হক সৌজন্য হেসে নিজেদের পরিচয় জানাতেই ভেতরে ভেতরে বেশ চমকে উঠলেন তিনি। এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে মেয়ের জন্য, ভাবতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। মাজেদা এসে দিয়ে গেল চা এবং বিস্কুট। আফসানা হাস্যজ্জ্বল মুখে বললেন, মেয়ের বিয়ে দিয়েছি সেই কবে, সে ঘরে নাতি নাতনিও আছে, এখন বাকি শুধু আমার এই একমাত্র ছেলে, তার বিয়ের বয়স হয়েছে। বাড়িতে একা একা কি ভালো লাগে বলুন তো? সুফিয়া জোরপূর্বক হেসে বললেন, বিয়ের বয়সী ছেলে আছে ঘরে, তাহলে তাকে বিয়ে করিয়ে দেওয়াই তো উত্তম। এটাই তো আমি বলি, কিন্তু ছেলেকে এ বিষয়ে বললে সে এড়িয়ে যায়। তারপর পরশু এসে আমায় জানালো তার নাকি একটা মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করলে তাকেই করবে। ছেলে যখন পছন্দ হয়েছে তাহলে অন্য কোথাও মেয়ে খুঁজে সময় নষ্ট করতে যাব কেন বলুন? কৃত্রিম হাসলেন সুফিয়া। আজিজুল হক বললেন, না জানি আসার জন্য খুব দুঃখিত আপা। আমার স্ত্রীর তো আর তোর সইছিল না, তাই আজই আসতে হলো। অনুভার ছবি আমরা দেখেছি, আমাদেরও তাকে খুব পছন্দ হয়েছে, তাই আমরা চাইছি আজই বিয়ের কথাবার্তা একেবারে পাকাপোক্ত করে যেতে। প্রত্যুত্তরে কি বলবেন বুঝতে পারলেন না সুফিয়া। তবে তিনিও খুব করে চান নিজে দাঁড়িয়ে থেকে মেয়েটার বিয়ে দিতে, মরার আগে মেয়েটার সুখ নিজ চোখে দেখে যেতে। ওনার নীরবতা দেখে আফসানা আশ্বস্ত করে বললেন, আমরা সব কিছু জানি আপা, ওসব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বউ নয়, বরং আমরা এক কাপড়ে একটা মেয়ে নিয়ে যেতে চাইছি বাড়িতে। আপনার মেয়েকে রাজরানী করে রাখবো, কখনো কোনো কষ্ট হবে না তার। আমার ছেলে রাগী হলেও মনটা কিন্তু তার খুব ভালো। খুব আশা নিয়ে এসেছি আপা, খালি হাতে ফেরাবেন না আমাদের। মহিলাটির কণ্ঠস্বর খুবই করুণ শোনালো। ভদ্রমহিলার চোখ জোড়ার পানে তাকিয়ে সুফিয়া খেয়াল করলেন ওই চোখে অদৃশ্য এক মায়া আছে। এত সুন্দর অক্ষি যুগলের মালিকের মনটাও নিশ্চয়ই অনেক সুন্দর হবে। মনে মনে সুফিয়া সিদ্ধান্ত নিলেন, যাই হয়ে যাক না কেন এখানে এবার তিনি ছোট কন্যাকে বিয়ে দিবেন। কারণ না শুনবেন না, তারও তো একটা জীবন আছে নাকি? তার উপর ওদের বাবা মারা গেছেন। ওর থেকেও এখন সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছে, চাকরি করছে।